নমস্কার, দেখছেন নিউজ লাইভ বাংলা সাফ কথা। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। আজকের সাফ কথায় আমরা আবারও আলোচনা করব ভারত এবং একই সঙ্গে বাংলাদেশ নিয়ে, যেখানে যদি আমরা একবার নজর রাখি, বাংলাদেশে সেকুলারিজম করলে হিন্দুদেরকে বেছে বেছে মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে। অন্যদিকে বাংলায় যদি আমরা নজর রাখি, সেখানে সেকুলারিজম গা বলা হচ্ছে শিল্পীদের। এই ধরনের ঘটনা একেবারে ভাবাচ্ছে গোটা দেশের মানুষজনকে। এমনকি আপনাদের যদি জানিয়ে রাখি, যেভাবে বাংলাদেশ অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্য দিয়ে রয়েছে, আমরা জানি ওসমান হাদি, সেই ওসমান হাদির আরো এক ওসমান হাদির মৃত্যুর পর এবার আরো এক নেতাকে খুন করা হয়েছে বাংলাদেশে। এবার বাংলাদেশের খুলনায় নাহিদ ইসলামের দল জাতীয় নাগরিক পার্টির এক নেতাকে গুলি করার অভিযোগ। সোমবার 12টা নাগাদ সোনাডাঙ্গার একটি বাড়িতে ঢুকে মোহাম্মদ মোতালেব শিকদারকে গুলি করা হয়। এদিকে ভালুকার আগুনে রীতিমতো পুড়েছে শুধু দীপুর শরীর নয়, পুড়েছে গোটা বাংলাদেশের মানবাধিকার চিত্র। এই খুন যদি শাস্তি না পায়, তবে আগামী দিনে আগুন যেন আরো ছড়াবে, যে আগুনের আঁচ ইতিমধ্যেই সীমান্ত পেরিয়ে ভারতেও। ত্রিপুরা, অসম, বাংলার একাধিক জায়গায় বিক্ষোভ হয়েছে, প্রতিবাদ হয়েছে। সেই ছবিগুলো আপনাদের সামনে আমরা রাখবো। তবে আজকের আলোচনা এই নিয়েই হবে। আমরা আলোচনায় যাব, বিশিষ্টরা রয়েছেন। তবে তার আগে আজকে ছবি আমি আপনাদের সামনে রাখতে চাইছি, যেখানে এবার কিন্তু ভারতবর্ষেও রীতিমতো প্রতিবাদ এবং বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। অসম সহ উত্তর পূর্বাঞ্চল, কলকাতা, বাংলার বিভিন্ন প্রান্তে আজ দেখা গিয়েছে ইউনূসের কুশপুতুল দাহ করা হয়েছে, ইউনূসের ছবিতে পায়ে মারিয়ে ফেলা হয়েছে, এবং সেখানে কিন্তু সবার মুখে বাংলাদেশ হায় হায় স্লোগান উঠে আসছে। সেই ছবিগুলো আমি চালানোর অনুরোধ জানাচ্ছি, যেখানে আজ কিন্তু বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে প্রতিবাদের আগুন। বাংলার ছবি, অসম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন ছবি, এমবিএন্স সহকারে যদি আপনাদেরকে শোনাই, যেখানে ধর্মনিরপেক্ষ বাংলায় আবারও শিল্পীর স্বাধীনতা কাটছেন শাসক দল ঘনিষ্ঠ মেহবুব মন্ডল বলে একজন নেতা। এবং সীমানা দুই বাংলাকে পৃথক করলেও ধর্মরক্ষার নামে এবার বাংলাদেশে চলছে অবাধ নৈরাজ্য রাজনীতি। জল্লাদের উল্লাস মঞ্চ বাংলাদেশে এবার দীপু চন্দ্র দাসের পরিবার ন্যায় পাবে কি, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। যেখানে পুলিশের চোখের সামনে দিয়ে দীপু দাসকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়, তাকে মারধর করা হয়, এবং তারপর সে যখন প্রায় আধমরা, তখন তাকে গাছে ঝুলিয়ে দেওয়া হয়, সেই জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এবং সাধারণ মানুষ সেখানে কি করছিলেন? সবাই ব্যস্ত ছিলেন ছবি তুলতে। পুলিশ একেবারে ছিল নীরব দর্শকের ভূমিকায়। কি কারণ রয়েছে এর পেছনে? মানবিকতা কি কোথাও ভুলে যাচ্ছে বাংলাদেশ? এবং তারপর সবসময় যেভাবে বাংলাদেশের সমর্থনে থাকে ভারত, বন্ধু রাষ্ট্র হিসেবে যেভাবে হাত বাড়িয়ে দেয়, সেইভাবে আজ, গতকাল, এখন কিন্তু দেখা যাচ্ছে ভারতের বিভিন্ন প্রান্তে, অসম সহ উত্তর পূর্বাঞ্চল, বাংলার বিভিন্ন প্রান্তে কিন্তু সাধারণ মানুষ বিক্ষোভ করছেন। কারণ বাংলাদেশের রীতিমতো হিন্দুদেরকে বেছে বেছে কোথাও হত্যা করা হচ্ছে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি কেন? কয়েকদিন আগেও যদি আমরা দেখেছিলাম, সেই ছবিতেও আমরা দেখেছিলাম যে দুর্গাপুজোর সময় যেভাবে মূর্তি ভাঙচুর করা হয়েছিল, এবং তারপর আমরা দেখেছি যে হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে, এবং তারপর বলা হয়েছিল দীপু চন্দ্র দাস নাকি ধর্মকে আঘাত করেছিল। তাই সেই ছবি আপনাদের সামনে ব্লার করতে হচ্ছে, কারণ এই ছবি দেখার মতো নয়। দীপু চন্দ্র দাসকে বলা হয়েছিল যে সে নাকি ধর্মীয় অবমাননা করেছিল। পরবর্তীতে পুলিশ স্বীকার করছে, র্যাব স্বীকার করছে, বাংলাদেশের পুলিশ র্যাব স্বীকার করছে যে কোনোভাবেই ধর্মীয় অবমাননা মন্তব্য সে করেনি। তবে কেন তাকে এভাবে টেনে হিচড়ে প্রকাশ্যে রাস্তায় ঝুলিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো? সাধারণ মানুষ কি করছিলেন? ভিডিও। এই কি নবপ্রজন্ম? এটাই কি নবপ্রজন্ম যারা এইভাবে ভিডিও করছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে, নিজেদের পেজের ফলোয়ার রিচ বাড়াচ্ছে? কি কারণ? পুলিশ কেন নীরব দর্শকের ভূমিকায়? বারবার এইভাবে সাধারণ মানুষকে আক্রমণ করা হচ্ছে, কিন্তু কেন? সামনে নির্বাচন আসছে বাংলাদেশে। আমরা জানি আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার কথা, এখনো দিন ঘোষণা হয়নি। তারপরে একদিকে ওসমান হাদিকে প্রকাশ্যে শুট আউট, সেও কিন্তু নেতা। আমরা যেমনটা জানি, যেখানে জাতীয় নাগরিক পার্টির সে নেতা লিফলেট বিলি করছিল, সে ভাষণও দিয়েছে, কিন্তু প্রকাশ্যে তাকে গুলি চালনা। এমবিএন্সটা আমি শোনাচ্ছি আপনাদেরকে, শুনুন।
হুঁশিয়ার স্লোগান দিচ্ছেন তারা যে ধর্মের নামে অবমাননা করলে নাকি এইভাবেই বাংলাদেশে সাধারণ মানুষকে ঝুলিয়ে দেওয়া হবে, জ্বালিয়ে দেওয়া হবে। এটা কি সম্ভব? প্রশাসন কোথায় সেখানে? কেন তাদের নজর নেই? এবং একই সঙ্গে হাদির পর, ওসমান হাদির পর যেখানে আরো এক নেতা আজ খুন হন বাংলাদেশে। এবার বাংলাদেশের খুলনায় নাহিদ ইসলামের দল জাতীয় নাগরিক পার্টির এক নেতা মোহাম্মদ মোতালেব সিকদারকে গুলি করার অভিযোগ উঠছে এবং এই হত্যাকাণ্ড প্রসঙ্গে তার পরিবার অর্থাৎ মোতালেবের পরিবার কি জানাচ্ছেন শুনুন। আপনি কোথায় আছেন, তাড়াতাড়ি আসেন, আপনার ছেলের গুলি গুলি করবেন, আমি নামনি তাড়াতাড়ি চলে আসি। এই এক ছেলে আর একটা মেয়ে, আমি জানি না বাবা এর পিছনে শত্রু লাগিয়ে আছে, আমি জানি না কোন গ্রুপে পড়ছে। আমি তো সারাদিনই বাসায় থাকি না, আমি কলেজ চেম্বারে জব করি। তো বন্ধু আছে, আপনি কোথায় আছেন, তাড়াতাড়ি আসেন, আপনার ছেলের গুলি গুলি করবেন, আমি নামনি তাড়াতাড়ি চলে আসি। এই এক ছেলে আর একটা মেয়ে, আমি জানি না বাবা এর পিছনে শত্রু লাগিয়ে আছে, আমি জানি না কোন গ্রুপে পড়ছে। আমি তো সারাদিনই বাসায় থাকি না, আমি কলেজ চেম্বারে জব করি। তো তার পরিবারের তরফে কি অভিযোগ? এদিকে ভালুকার আগুনে পুড়েছে শুধু দীপুর শরীর নয়, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, পুড়েছে বাংলাদেশের মানবাধিকারের চিত্র। দীপু খুনের 3 দিন পর বাংলাদেশ পুলিশ বলছে নাকি ধর্ম অবমাননা করেনি খুলনার পোশাক কারখানার সেই শ্রমিক। এমনকি সামাজিক মাধ্যমেও ধর্ম অবমাননা সংক্রান্ত কোনো পোস্ট পায়নি পুলিশ। তাহলে কিসের রোষে প্রাণ দিতে হলো সংখ্যালঘু দীপুকে? ঠিক কি বলেছে র্যাব শুনুন। এই জিনিসটা খুবই অস্পষ্ট। আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। এবং আমার মনে হয় যে উত্তেজিত জনতা আর কোনো প্রিভিয়াস এনিমিটি কারোর সাথে কোনো ছিল কিনা সেটা আমরা তদন্ত করে দেখব। কিন্তু একটা লোককে একটা এই অভিযোগে মেরে ফেলা এবং গাছের সাথে ঝুলিয়ে তাকে হত্যা করা, আগুন দিয়ে হত্যা করা, এটা কিন্তু কোনোভাবেই আইনে কভার করে না। আপনারা শুনলেন যে এমনটা বলা হচ্ছে এই দীপু চন্দ্র দাস নাকি কোনো ধরনের ধর্মীয় অবমাননাকার মন্তব্য করেইনি। এইটা কি 3 দিন পর র্যাব বলতে পারলো? 3 দিন পর কেন র্যাব বলছে, যখন এবার প্রতিবাদের আগুনে বাংলাদেশ পুড়ছে, এমনকি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এইভাবে প্রতিবাদ শুরু হয়ে গিয়েছে, তারপর এতদিন সময় লেগে গেল তাদের বলতে? পুলিশ কেন নীরব দর্শকের ভূমিকা? ইউনূসের বাংলাদেশে আদতে হচ্ছেটা কি? আমরা আলোচনায় যাব। এবার আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন আমাদের সঙ্গে দুজন, এবং আমি প্রথমে পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী মধুমিতা চক্রবর্তী রয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি সাফ কথায়। আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস দাস, আমি আপনাকেও স্বাগত জানাচ্ছি, যেখানে সনাতন সংঘের প্রতিষ্ঠাতা উনি, এবং একই সঙ্গে অন্যান্য গেস্টরাও থাকছেন, অতিথিরাও থাকছেন বিভিন্ন প্রান্ত থেকে। ত্রিপুরা থেকে ইতিমধ্যেই তাপস রয় রয়েছেন, ত্রিপুরার প্রান্তিক অঞ্চলের RSS এর তিনি একজন বিশিষ্ট মানুষ, এবং তার পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকেও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাহাঙ্গীর সাহেব। জাহাঙ্গীর সাহেব, আপনাকেও কিন্তু স্বাগত জানাচ্ছি আজকে নিউজ লাইভ বাংলার সাফ কথার অনুষ্ঠানে। প্রথমেই যেহেতু আলোচনা চলছে, আমি জাহাঙ্গীর সাহেবের কাছেই যেতে চাইছি। জাহাঙ্গীর সাহেব, এই যে বাংলাদেশে প্রায় কতদিন ধরে যা ঘটছে, আমরা যদি দেখি যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর কিছুটা হলেও স্বাভাবিক রাস্তায় ফিরেছিল বাংলাদেশ, কোথাও গিয়ে কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কিন্তু এখন যেন আবারও আগুন ছড়িয়ে পড়েছে। সামনে নির্বাচন রয়েছে বাংলাদেশে, নির্বাচনের দিন ঘোষণা এখনো হয়নি, তারপর এই ধরনের এক এক নেতাকে গুলি করে খুন করা হচ্ছে। কোথাও গিয়ে কি ভোটের আগে এই ষড়যন্ত্র, নতুন করে রাজনৈতিকভাবে গোটা পরিস্থিতিটাকে উত্তপ্ত করার চেষ্টা, কি মনে হয় আপনার? ধন্যবাদ সকলকে, নমস্কার। আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই সেটা হলো 2024 সালের 5ই আগস্ট একটি নির্বাচিত সরকার, আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকার, সেই সরকারকে কারা উৎখাত করেছিল এই প্রশ্নের উত্তর করতে হবে। এই 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 মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ডক্টর ইউনূস, এই ইউনূস ফ্যাসিস্ট ইউনূস একটি জঙ্গিবাদীদের সহায়তা নিয়ে
রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল, সেদিন গণভবনে থাকা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাকে হত্যা করে, নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করে তারা ক্ষমতা দখল করতে চেয়েছিল, কিন্তু সেই উদ্দেশ্য তাদের সফল হয় না। আপনাদেরকে মনে রাখতে হবে যে 15 বছর শেখ হাসিনার রাজনৈতিক জীবনে তাকে 22 বার তাকে জীবন নাশের চেষ্টা করেছে, হত্যা করার চেষ্টা করেছে। যে চক্রটি এই হত্যাকাণ্ড ঘটানোর চেষ্টা করেছে, এই চক্র বা এই অপশক্তি কারা? এই অপশক্তি হলো মৌলবাদী, উগ্র মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি, যারা 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি জাতির বিজয়কে মেনে নিতে পারে না। জাতীয় এবং আন্তর্জাতিক শক্তি যারা এই বিজয়কে মেনে নিতে পারে নাই, যারা 71-এ পরাজিত হয়েছিল, সেই শক্তি যারা 75-এর 15 আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে তার পরিবারের 18 জন সদস্য সহ নির্মম হত্যাকাণ্ড চালিয়েছিল এবং একটি নির্বাচিত সাংবিধানিক সরকারকে উৎখাত করেছিল। জাহাঙ্গীর সাহেব, আপনি যেমনটা বলছিলেন, এই যে মুক্তিযুদ্ধের ইতিহাস, সেই ইতিহাস যদি বাংলাদেশবাসীরা ভুলে যায়, তাহলে তো পুরো সংস্কৃতি থেকেই তারা পিছিয়ে যাচ্ছে। যেখানে আমরা দেখলাম যে এবার হারমোনিয়াম থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করা হচ্ছে, কোথায় গিয়ে দাঁড়াবে তাহলে বাংলাদেশের মানুষজন? তারা কি সংস্কৃতির ক্ষেত্রেও তারা এগিয়ে যেতে পারবে না? আমরা যদি দেখি ফিল্ম হোক, শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, সেই সমস্ত কিছুতেই তো পিছিয়ে রয়েছে বাংলাদেশের মানুষজন। দেখুন সোনালী, আমি একটু বলতেই চাই, হ্যাঁ, ভিন্ন কথা, যে আমি কথাগুলো এভাবে এই জন্যই এনেছিলাম যে 71 ছিল কিন্তু একটি আদর্শিক যুদ্ধ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে, পাকিস্তানি উপনিবেশবাদীদের বিরুদ্ধে। সেই 71-এ পরাজিত হবার পরই 75 করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাহাড় সম জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা ষড়যন্ত্রকারীরা ভেবেছিল কোন সোজা পথে তাকে ক্ষমতাচ্যুত করা যাবে না, জনগণ তাকে ক্ষমতাচ্যুত করা যাবে না। আমি সংক্ষিপ্ত ভাবেই বলতে চাই, এই অপশক্তি, এই অশুভ শক্তি, এরাই কিন্তু আবার সিদ্ধান্ত নিল যে শেখ হাসিনার যে পাহাড় সম জনপ্রিয়তা, অর্থাৎ তার দেশের যে উন্নয়ন, অগ্রগতি, ঈর্ষান্বিত অগ্রগতি, উন্নয়ন, এই উন্নয়নের জনগণ থেকে তাকে ক্ষমতাচ্যুত করা যাবে না। সেই কারণেই জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা একটি মেডিকুলাস ডিজাইনের মাধ্যমে, একটি মেডিকুলাস ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই ইউনুসকে দিয়ে এই ফ্যাসিস্ট ইউনুস ক্ষমতা দখল করেছিল। ক্ষমতা দখল করে কি করলো? ক্ষমতা দখল করে আওয়ামী লীগের হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীর বাড়িঘর জ্বালিয়ে দিল। এই বাড়ি জ্বালানো, কোন বাড়ি জ্বালানো? এই বাড়ি জ্বালানো হলো 71-এ পাকিস্তানি হানাদার বাহিনীর রাজাকার আলবদর আলসাদ জামাতিরা যেমনি ভাবে আগুনে পুড়িয়েছিল, হিন্দুদেরকে ভেবেছিল গণিমতের মাল হিসাবে, সেই তারাই 2001 সনে আবার সেই হিন্দু বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে 2001, 1971, এখন 2025, সেই দিকে এগোচ্ছে বাংলাদেশ, এমনটাই কিন্তু মনে হচ্ছে। জাহাঙ্গীর সাহেব, এই একটা প্রশ্ন, যেখানে আপনি বলছিলেন যে এই ক্ষমতা দখলের লড়াই, আমরা দেখলাম যে কয়েকদিন আগে হাসনাত আব্দুল্লাহ, সেও কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতা, ছাত্র নেতা বলা যায়, কিন্তু সেই জায়গা দাঁড়িয়ে সে এবার হুমকি দিচ্ছে যে ভারতবর্ষের যে 7 সিস্টার্স, সেই 7 সিস্টার্স নাকি সে নিজের দখলে করে নেবে। যেখানে বাংলাদেশের মা বোনেরাই সুরক্ষিত নন, সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষ বা অসমের 7 বোনকে এবার হাতিয়ার করতে চাইছে তারা। আমি সংক্ষিপ্ত ভাবে আবার প্রশ্নটি বলে, আমি জিজ্ঞেস করতে চাইলাম, যেখানে বাংলাদেশের নিজেদের মা বোনদেরকেই সুরক্ষা দেওয়া যাচ্ছে না, সেখানে ভারতবর্ষের 7 সিস্টার্স, ভারতবর্ষের 7 মা বোনদের উপর তাদের নজর। হ্যাঁ, দেখেন, এই শক্তিটি হলো, আপনি দেখবেন ওরা
এক সময় এক একটি ঘটনা ঘটে মানুষের দৃষ্টিভঙ্গি সরানোর চেষ্টা করছে। আপনি বলেন যে দীপক দাসকে ভালুকায়, ময়মনসিংহের ভালুকায় হত্যা করা হলো, প্রথম পিটুনি, তারপরে তাকে গাছে লটকানো, তারপর সেই গাছে লটকে তাকে আগুন দিয়ে পোড়ানো। এই যে দীপু দাস, এ তার অমানবিকতা। দোষ কি ছিল? এখন তো র্যাবও বলছে যে সে কি কোনো অন্যায় ধরনের ছিল? ধর্মীয় কি অবমাননা করেনি, সে হিন্দু বলেই কি তার দোষ? তার আমার- জন্য তাকে জ্বালিয়ে মারা হলো। আমি সোনালি আপনাকে আমি একটি কথা বলি, হুম, আপনি দেখেছেন কিনা জানি না, তাদের পাশের বাড়ির মানুষেরা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি মাদ্রাসায় পড়তো, হুম, সেই ছেলেগুলি কাঁদছিল আর বলছিল যে আমরা যখন মাদ্রাসা থেকে ফিরতাম তখন দাদা আমাদেরকে দাঁড় করিয়ে বলতো, এই কি পড়েছিস আজকে, হুম, একটু যা পড়েছিস একটু কোরআন থেকে তেলাওয়াত, কোরআন থেকে পড়, আমি শুনি। হুম। ওরা কাঁদছিল আর বলছিল যে এই দাদা, দীপক দাদা খুব ভালো মানুষ ছিল, হুম, সে কাউর কোনো ক্ষতি করতো না, হুম। আমাদের অনেক আদর করতো। আমি আসবো, তো এই পড়ার সেই বিষয়ে আসবো, দীপক দাসকে মাদ্রাসার হত্যা বিষয়ে করলো। আসবো, আপনি সঙ্গে থাকুন। আমি একটু যাবো, অন্যান্য অতিথিরাও রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। যেহেতু এই ধর্মীয় অবমাননার জেরে যেভাবে দীপু চন্দ্র দাসকে নিজের প্রাণ খোয়াতে হলো, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষ, অসম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে বিক্ষোভ হচ্ছে, আন্দোলন হচ্ছে। আমাদের সঙ্গে হোজাই থেকে ইতিমধ্যে যুক্ত হয়েছেন বাঙালি পরিষদ নেতা গৌতম দত্ত। গৌতম বাবু, স্বাগত জানাচ্ছি আপনাকে নিউজ লাইভ বাংলার সাফ কথায়। আমি আপনার কাছে আসতে চাইছি, এই যে যেখানে বারবার হিন্দুদেরকে নির্যাতন, মন্দির ভাঙচুর, দুর্গাপুজোর আগে যেভাবে নতুন করে পুলিশের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে 2024 সালে যদি 5 আগস্ট দেখি, তারপরে হাসিনা সরকারের পতনের পরে এই ধরনের ঘটনা বারবার ঘটছে এবং এবার হিন্দু যুবককে পিটিয়ে খুন করা হলো। এই বিষয়টা কিরকম দেখছেন আপনারা? নমস্কার। আজকে যে আমরা সারা আসাম বাঙালি পরিষদ আসাম থেকে আমরা প্রায় 1.5 থেকে 2 লক্ষ অল আসামে আমরা জায়গায় প্রতিবাদ মিছিল করছিলাম। আমরা কেন করছি? আজকে বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার, হত্যালীলা চলছে, সেটার বিরুদ্ধে আজকে আমরা যে বিক্ষোভ কার্যসূচি নিয়েছিলাম। কারণটা হলো বাংলাদেশ হিন্দু, পথে পথে বিপদ। হিন্দু ঘর থেকে বেরোতে পারছে না, হিন্দু মেয়েরা বেরোতে পারছে না। কিছুদিন গত বৃহস্পতিবারে আমাদের দীপু চন্দ্র রায়কে হত্যা করা হয়েছে। এটা তো মনুষ্যতার কাজ নয়। পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে, সব থেকে যদি হিংস্র মুসলমান বলা যায় তাহলে বাংলাদেশি মুসলমানকে বলা যায়। আজকে পৃথিবীতে অনেক দেশে, অনেক জায়গায় ছাত্র সংগঠন আছে, কিন্তু এইসব ছাত্র সংগঠন, বাংলাদেশে যে ছাত্র সংগঠন আছে সেটা তো আমি বলি যেটা হিংস্র। বাংলাদেশে যারা মুসলমান, বাংলাদেশি মুসলমান পৃথিবীর অন্য মুসলমান থেকে পৃথক। এদের হিংসা, এরা জবরদস্তি ধর্ম, মানুষকে চাপ দিয়ে ধর্ম পরিবর্তন করানো, এসব আমরা সহ্য করতে পারছি না। আর হিন্দু বাঙালির উপরে যেসব অত্যাচার চলছে বাংলাদেশে, সে আমি বাঙালি পরিষদ অসম হয়ে আমি ধৈর্য ধরতে পারছি না। আজকে আমরা যে হিসাবে সারা আসাম বাঙালি পরিষদ থেকে যেটা আমরা মিছিল করছি, বিক্ষোভ মিছিল করছি, প্রতিবাদ করছি, সেটা আজকে মাত্র আমরা এটা টেলার, ফিল্ম এখনো বাকি আছে। আমি বাংলাদেশের ইউনি সরকারকে বলছি, আপনি আমাদের টেলার দেখছেন, এখনো ফিল্ম দেখেন নাই, ফিল্ম দেখবেন। বাঙালির উপরে হিন্দুদের উপর যে অত্যাচার চলছে, সেই অত্যাচার অনতিপলমে বন্ধ করা হোক, আর না হলে সেটা আমরা ধৈর্য ধরতে পারবো না। আর আমি ভারত সরকারের প্রধানমন্ত্রী ও ভারতের রাষ্ট্রপতিকে অনুরোধ জানাচ্ছি, যাতে মিলিটারি অ্যাকশন বাংলাদেশের উপর নেওয়া হোক। আর যদি মিলিটারি অ্যাকশন নেওয়া না হয় তাহলে বাংলাদেশ বর্ডার খুলে দেখ, আমরা ভারতীয় হিন্দু যারা আছে তারা কাফি, আমাদের মিলিটারি দরকার নাই। বাংলাদেশকে আমরা 2 মিনিটে আমরা ঠান্ডা করে দিতে পারবো। বেশ, ধন্যবাদ আপনাকে। আপনি সঙ্গে থাকুন, আমি আবারও আসবো আপনার কাছে। সেই অত্যাচার আর সহ্য করা যাবে না, ধৈর্যের একটা সীমা আছে। এরা হিংস্র, বাংলাদেশি মুসলমান বলতে আমি বলছি যে হিংস্র এরা।
এদের ভিতরে মানবতা নেই, পশুর মতন চলে। গতিকে এই পশু দমন করতে হবে। আমরা হিন্দুরা যা ভারতীয় হিন্দু আছে সব আমরা যাইতে রাজি আছি। এই জন্য আমি ভারতের প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি যে বর্ডারটা খুলে দেখ, আমরা একবার যাই। ইউনুসকে এখন তো আসামে আমরা ট্রেলার দেখালাম, আর ইউনুসের দেশে যেয়ে বাংলাদেশে যেয়ে আমরা ফিল্ম দেখাই আসবো। বেশ, গৌতম বাবু আপনি সঙ্গে থাকুন। আমি এবার একটু চলে যাব তাপস রায়ের কাছে, আরএসএস এর প্রত্যন্ত অঞ্চলের প্রচারক, ত্রিপুরা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তাপস বাবু, সীমান্তবর্তী এলাকাগুলোকে কিন্তু বারবার টার্গেট করা হয়, যেখানে ইউনুসের যেখানে চোখ বারবার রয়েছে চিকেন নেকের দিকে বা সেভেন সিস্টার্সের দিকে, সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরা প্রত্যন্ত অঞ্চল, এবং সেইখানে কিন্তু বারবার তারা কোথাও গিয়ে আক্রমণ করার চেষ্টা করে। বারবার আমরা দেখেছি যে অবৈধদের আনাগোনা চলে, এবং মাদক পাচার থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র বিভিন্ন ধরনের কার্যকলাপ হয়। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে ভয় পাচ্ছে সংখ্যালঘু হিন্দু বলা যেতে পারে বাংলাদেশের, তারা কি কোথাও গিয়ে এবার ভারতে ঢোকার চেষ্টা করতে পারে? সেক্ষেত্রে দাঁড়িয়ে বিএসএফ এর কি পদক্ষেপ হওয়া উচিত, বা ভারত সরকার কি পদক্ষেপ নেওয়া উচিত এই সময় দাঁড়িয়ে, কি মনে হয় আপনার? তাপস বাবু শোনা যাচ্ছে? বেশ, আমি আসবো, আমাদের অডিওতে কিছু সমস্যা হচ্ছে হয়তো। আমি মধুমিতাদির কাছে চলে আসছি। মধুমিতাদি, যেখানে আইনজীবী হিসেবে এই যে আইন যেভাবে তুলে নিচ্ছেন বাংলাদেশের মানুষজন, নেতারা, ছাত্রলীগের, বা আমরা যদি দেখি অন্যান্য ক্ষেত্রে এইভাবে সাধারণ মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছেন, যেখানে পুলিশ একেবারে নীরব দর্শকের ভূমিকায় তাদের চোখের সামনেই দীপুচন্দ্র দাসকে টেনে হিচড়ে ধরক মারধর একেবারে আধমরা করে দেওয়া হলো, তারপর গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো, এবং সেখানে ছাত্র নেতারা অন্যান্যরা কি করলেন, শুধুমাত্র ভিডিও রেকর্ডিং করলেন, সেই ভিডিওটা দেখিয়ে তারা নিজেদের পেজের লাইকস, ভিউয়ার্স, ফলোয়ার্স বাড়াতে চাইছেন। এইভাবে যদি এগোয় তাহলে এই দেশটা কোন দিকে যাচ্ছে, কি মনে হয়? সোনালি, প্রথমে আমি না একটুখানি ব্যাকগ্রাউন্ডটা বলতে চাই। যে দেখো, আজকে হাসনাত বলো, সার্জিস আলম বলো, আরও যারা ওদের 5-6জন সমন্বয়কের নাম পাচ্ছি, যেই ছেলেগুলো আজকে এই যে দীপুকে যেটা করা হলো, দীপুচন্দ্র দাস ব্যক্তিগতভাবে না চিনলেও সেই পরিবারের প্রতি যথেষ্ট সহমর্মিতা নিয়ে বলছি, যে কোনো দেশে সংখ্যালঘুর উপর অত্যাচারটা কিন্তু কোনো কাজের কথা নয়। কারণ সংখ্যালঘু মানেই তারা একটা পার্সেন্টেজের সীমিত। ভারত স্বাধীন হয়েছিল, আমি এই জন্যই ব্যাকগ্রাউন্ডটা বলবো, কারণ এই ব্যাকগ্রাউন্ডটা জানাটা আজকের ডেটে সারা পৃথিবীর দরকার। এবং বারবার করে কিছু মানুষ যারা ভুলাতে চাইছে এই ব্যাকগ্রাউন্ডটাকে, তাদেরকে রিমাইন্ড করা দরকার যে কোনো একটা জিনিসের শুরুয়াত কিন্তু একদিনে হয় না, আগের থেকে হয়েছে। এই সমস্ত কিছু জ্বর হচ্ছে ভারতের স্বাধীনতা। আমরা একটা আধা স্বাধীনতা পেয়েছি, যে অর্ধ স্বাধীনতার ফলে যেই বীজ বপন হয়েছে, আজকের জেনারেশন তার ফল ভোগ করছি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, ভুল করেছেন আমাদের তদানীন্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী 1971 সনে বাংলাদেশকে যে সাপোর্টটা উনি দিয়েছিলেন, দেওয়ার পরে উচিত ছিল বাংলাদেশকে টোটাল কন্ট্রোলে রাখা। কারণ বোঝা উচিত ছিল যে বাংলাদেশের মুষ্টিমেয়, সবাই খারাপ বলবো না, কিছু মানুষ ভালো হলেও বেশিরভাগ মানুষই প্রচণ্ডভাবে উগ্র মানসিকতা, যাদের মধ্যে বেশ খানিকদের দেখা যায় যে পাকিস্তানের প্রতিফলনটা দেখতে পাই। অথচ দেখো, ইসলামের সৃষ্টি যেখানে সৌদি আরবে, মিডল ইস্টে, সেখানকার মুসলিমরা কিন্তু এত উগ্র নয়। কিন্তু পাকিস্তানে দেখো তুমি, ওরা যেন একেবারে ধর্মটাকে ওই জায়গায় নিয়ে যাচ্ছে যে ধর্মের জন্য ওরা সব করতে পারে, নিজেদের পরিবার পরিজনকেও শেষ করে দিতে পারে। এটা আমরা দেখতে পেয়েছি বারবার। মাদ্রাসা, মূল উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসা ছাপ শিক্ষা, এটা একদম বাস্তব কথা। এটা সমস্ত আমার প্রচুর মুসলমান বন্ধু বান্ধবী রয়েছে, তারাও বলে, এবং শিক্ষিত মুসলমানদের এটা মানতে হবে যে উগ্র ধর্মান্ধতা তাদের ভেতরে এমনভাবে প্রবেশ করে গেছে যে তারা মনে করে যে যারাই মুসলমান নয় তারাই কাফের, এবং সেই কাফেরকে মারতেই হবে, এবং কাফেরকে মারলে যেহেতু তাদের পুণ্য হবে, সেই আশায় তারা সেটা করবে। তারা মনে করছে ইসলামিক স্টেট স্থাপন করলেই আমরা সব পেয়ে যাব, যদিও বাস্তবে সেটা কোনোদিনই সম্ভব না। বাংলাদেশের মতো একটা ছোট্ট কান্ট্রি, যার 3 দিক ঘিরে ভারতবর্ষ রয়েছে, তাকে বুঝতে হবে যে ভারতবর্ষের যখন জনসাধারণ আছে, সবাই গিয়ে যদি একটি করেও চর মেরে আসে, তাও ওদের দেশ শেষ হয়ে যাবে, আর্মির দরকারই পড়বে না। কিন্তু তারপরে ওরা চিৎকারটা কেন করছে? কারণ ওরা জানে যে ভারত আদি সনাতনীর দেশ, তো আমরা প্রচণ্ড ভদ্র,
আমরা আশেপাশের প্রত্যেকটা প্রতিবেশী দেশকে, ভারতের বিদেশ নীতিতে কোনো রেকর্ড নেই কিন্তু আমাদের যে আমরা আগ্রাসন করেছি, আমরা আগে কাউকে মেরেছি, কাউকে আক্রমণ করেছি, করিনি আমরা। সেই সুযোগটাকেই কিন্তু বারবার ওরা নিচ্ছে। এই যে দীপু দাসের যেটা ঘটনাটা ঘটলো, তার কিছুদিন আগে, দীপু দাসের কিছুদিন আগে নাম দেখেছিলাম আরও একটি ছেলে, আরও একটি মেয়ে, কন্টিনিউয়াসলি চলছে। দীপু দাসেরটা তো এক্সট্রিম পর্যায়ে চলে গেছে, কন্টিনিউয়াসলি চলছে। এটাকে থামাতে গেলে এটাকে পার্মানেন্ট সলিউশন এখন ভাবতে হবে। যা ভুল হয়ে গেছে 1947-এ, 1971-এ কংগ্রেস যে ভুল করেছে করেছে, বর্তমানে সরকারকে ভাবতে হবে যে আজকের ডেটে দাঁড়িয়ে যদি পৃথিবীর কোনো প্রান্তে কোনো হিন্দু অত্যাচারিত হয়, যেহেতু এই দল হিন্দুর দল, তাদের সাপোর্ট দিতে হবে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি শুধু এখানে হিন্দু বলবো না, যে কোনো জায়গায় যদি এভাবে অমানবিক কোনো হত্যা হয়, সেই ক্ষেত্রে সেই দেশের জনসাধারণকেই দায়িত্ব নিয়ে সংশোধন করতে হবে। আজকে বাংলাদেশের মতো জায়গায় ছায়ানট, উদীচির মতো সংস্থাগুলোকে যারা উড়িয়ে দিতে পারে, তারা কি মানুষ? ওরা তো বর্বর জাতি, বর্বরতার চূড়ান্ত সীমায়। একেবারেই আমরা আসবো মধুমিতা দি, এবং যারা রয়েছেন আমাদের সঙ্গে প্রত্যেকেই থাকুন। একটা ছোট্ট বিরতির সময়, আমি বিরতির পর জলদি ফিরে আসছি। আমরা ফিরলাম বিরতির পর, যেখানে আমাদের আলোচনা চলছিল এবং বিশিষ্টরা রয়েছেন, আমি যাব সেখানে। তবে হাদির পর আরো এক নেতাকে যেখানে খুন করা হয়েছে, এবং এবার বাংলাদেশের খুলনায় নাহিদ ইসলামের দল জাতীয় নাগরিক পার্টির এক নেতা মোহাম্মদ মোতালেব শিকদার, তাকেও কিন্তু গুলি করার অভিযোগ উঠছে। আজ দুপুরেরই ঘটনা, এবং এই হত্যাকাণ্ড প্রসঙ্গে মোতালেবের পরিবার কি বলেছে আমরা শুনিয়েছি, এবং তার পাশাপাশি এবার কিন্তু কলকাতাতেও বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। সেখানকার যারা সনাতনের সংঘের যারা রয়েছেন, তাদের মুখের থেকে কি উঠে আসছে এই বিষয়ে শোনাবো আপনাদের। তো দেখলাম কি 18 মাস থেকে যে তাণ্ডব চলছিল, মাঝখানে মনে হলো কি একটু থামছে, কিন্তু আবার লাস্ট 4-5 দিনে যে চিত্র আমরা এক হিন্দু ছেলেকে জাস্ট ওকে মিথ্যা ব্লেম করে ওকে হত্যা করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ বলছে কি ওর কিছু ব্লাসফেমি করেনি, জাস্ট একটা আরোপ লাগিয়ে আমরা দেখলাম কি কিরকম উন্মাদী ভিড় ওকে আগে খুব মেরেছে, তারপরে ওকে পুড়িয়ে দিয়েছে। 21st সেঞ্চুরিতে এই ধরনের হতে পারে এটা ভাবাই যায় না। আমরা এটাই করবদ্ধ নিবেদন করব বাংলাদেশ সরকার থেকে, বাকি শিখ, ট্রাইবাল, ক্রিশ্চিয়ান, ওদেরকে রক্ষা প্রদান করা হোক। তো এটাই তো খুব ডেঞ্জারাস বিষয়। ধরুন ও তো কিছু বলেনি, আপনি কাউকে এরকম ও নিন্দা করেছে, আর তাহলে কি ওখানে ন্যায়ালয় নেই নাকি? ধরুন ফর এ সেকেন্ড, ধরুন ও যদি কিছু করেও থাকে, বলে থাকে, কিন্তু এটা তো কোনো সভ্য সমাজের লক্ষণ নেই কি আপনি নিজে কানুন হাতে নিয়ে পুড়িয়ে দেবেন, মেরে দেবেন। ওর জন্য দেশের আইনি ব্যবস্থা থাকে, ওর এগেনস্টে কমপ্লেন করা হতো, পুলিশ ধরতো, তদন্ত হতো, তারপরে তো বিচার হতো। এখন দেখুন এত উন্মাদী ভিড়, বলে দেওয়া হলো কি ও বলেছে, কিন্তু পুলিশ এখন বলছে কি একদম ও কিছু বলেনি। এটাও বলা হচ্ছিল কি ও বলেছে কি ভগবান আর আল্লাহ একই সেম আছেন। শুনলাম কলকাতা ইসকনের ভাইস চেয়ারম্যান রাধারমন দাস কি বলেছেন, এবং এবার আমি আবার আলোচনায় যাব। জাহাঙ্গীর কবির নানক আমাদের সঙ্গে রয়েছেন, একেবারে জাহাঙ্গীর সাহেবের কাছে যাচ্ছি। স্যার, যেখানে আপনি 71-এর একজন বীর মুক্তিযোদ্ধা, যেখানে বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক, একই সঙ্গে বাংলাদেশ আওয়ামী যুবলীগেরও প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, আর যদি বলি জুট অ্যান্ড টেক্সটাইল মিনিস্টার হাসিনার রিজিমিতে থাকার সময় আপনি ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে এইবার যেখানে সামনে নির্বাচন আসছে, জাতীয় নাগরিক পার্টির দুজন নেতাকে ইতিমধ্যেই গুলি করা হলো, তাদের খুন হয়ে গেল। অন্যদিকে ফেব্রুয়ারিতে এই দিন ঘোষণার আগে এই ধরনের ঘটনা যে বারবার কি ইঙ্গিত দিচ্ছে, যেখানে পাকিস্তান, যেখানে সিরিয়া, ইরাক, ওরা যে নীতিতে চলে, মোল্লাতন্ত্র বা আইএস, হামাসের নীতি নিয়ে তারা এগিয়ে চলে, বাংলাদেশও কি তাহলে সেই দিকে এগোচ্ছে? অডিও সমস্যা হচ্ছে, আমি আসবো স্যার আপনার কাছে। আমি তবে এই মুহূর্তে কলকাতা থেকে যুক্ত হয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বজিৎ দাস। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলার সাফ কথায়। এখানে যে বারবার যে ঘটনাগুলো ঘটছে, যদি আমি দুটো প্রসঙ্গে আসবো আপনার কাছে। একদিকে বাংলাদেশে যদি সেকুলার করা হয় তাহলে সেখানে আক্রমণ, সেখানে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে মারা হচ্ছে। অন্যদিকে বাংলার কথা যদি বলি, এবার শিল্পী সমাজও কিন্তু তার আক্রমণে, সেকুলার গা বলা হচ্ছে। আমরা গতকালই খবর করেছিলাম যেখানে লগ্নজিতা চক্রবর্তী তিনি গিয়েছিলেন ভগবানপুরে স্টেজ শো করতে, এবং সেখানে শিল্পীকে একেবারে তেড়ে স্টেজের উপর উঠে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, তাকে মারধরেরও চেষ্টা। পরবর্তীতে পুলিশ যদিও গ্রেফতার করেছে শাসক ঘনিষ্ঠ সেই মেহবুব মোল্লাকে, কিন্তু এইভাবে কি শিল্পীকে আটকানো সম্ভব?
প্রশ্ন তুমি তুললে স্বর্ণালী, প্রথম যে প্রশ্ন তুললে সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে এই বাংলাদেশকে আমরা স্বাধীন করিনি। 71-এ যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আর আজকের যে বাংলাদেশ সেটা এক নয়। তার কারণ এখন বাংলাদেশ একটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে এবং এই মৌলবাদী রাষ্ট্রকে তোষণ করছে কে, নেতৃত্বে কে আছে? মোহাম্মদ ইউনূস, যার অন্তরাত্মায় জঙ্গি কার্যকলাপ বা মৌলবাদ রয়েছে এবং যে আমেরিকার দালাল হিসাবে বাংলাদেশে কাজ করছে। আপনি ভেবে দেখুন যে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করা এটা বাংলাদেশ ভারতবর্ষ বলে কথা নয়। আন্তর্জাতিক মানবাধিকার যে সনদ সেখানে বলা আছে প্রত্যেক রাষ্ট্রে সংখ্যালঘু যারা আছে তাদের স্বার্থ রক্ষা করা। আজকে ধর্মের অজুহাতে কোন ধর্ম আছে পৃথিবীতে যেখানে সহিষ্ণুতা শেখায়নি? কোন ধর্ম আছে যারা বর্বর, প্রাণীদের থেকে অধম একজন মানুষকে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলতে পারে? বিশ্বাস করুন, যেদিন এই ভিডিও আমাদের কাছে আসে সোশ্যাল মিডিয়ায়, আমরা সেদিন খেতে পারিনি, ঘুমাতে পারিনি যে আমরা যে সভ্যতায় বাস করি এটা কি আধুনিক সভ্যতা? আর বাংলাদেশ আজকে পাকিস্তানের থেকেও বর্বর মৌলবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে, কারণ এই মৌলবাদী রাষ্ট্রের ইন্ধন দিচ্ছেন মোহাম্মদ ইউনূস। জামাত যারা আছে তারা চাইছে এই ধরনের একটা শাসন তৈরি করতে। আপনি জানেন যে সেনাবাহিনী বলেছে যে সাধারণ মানুষ বা যারা এই আন্দোলনে পথে নেমেছে আবার তাদের যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে সেনাবাহিনী চরম ব্যবস্থা নেবে। আমাদের অপেক্ষা করতে হবে মোহাম্মদ ইউনূস কদিন বাংলাদেশে থাকেন, তাকে ওই বাংলাদেশের গদি ছেড়ে পালাতে হবে, কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে মোহাম্মদ ইউনূসের উপর যে চাপ তৈরি হচ্ছে সেই চাপ তিনি কি করে সামলাবেন? একদিকে আওয়ামী লীগকে অবৈধ ঘোষণা করে, অন্যদিকে ওই এলাকার জামাতের মানুষরা, এবং যে পরিস্থিতি তৈরি করেছে সেই পরিস্থিতি কখনো ভারতবর্ষ চায় না, পৃথিবীর কোনো রাষ্ট্র চায় না। বাংলাদেশের সাধারণ মানুষ এবং সংখ্যালঘু হিন্দুরা তারা অসহায় অবস্থায় আছে। এই বাংলাদেশ কিন্তু একেবারে অনেকটা পিছনে চলে গেল। যে বাংলাদেশ এগিয়ে আসছিল সেই বাংলাদেশ এই বাংলাদেশ নয়। এবার এই যে সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং এইখানে যে ধর্মনিরপেক্ষতার কথা উঠে আসছে লগ্নজিতার কণ্ঠে। লগ্নজিতা একজন সঙ্গীত শিল্পী এবং মানে আমাদের কলকাতা শহর, পশ্চিমবাংলায় তার গানের মান্যতা রয়েছে। তাকে বলছে যে জয় মা গানটা বন্ধ করতে হবে। আপনি ভেবে দেখুন কোন রাজ্যে আমরা বাস করছি। তার কারণ একজন শিল্পীর স্বাধীনতা সবার আগে। তিনি যে গান গাইবেন একবার নয়, 100 বার নয়, 1000 বার সে গান গাইতে পারবেন লগ্নজিতা। আর সেখানে ধর্মের বন্ধনে যে ধর্ম সহিষ্ণুতা শেখায় সেই ধর্মের অজুহাতে তাকে বলছে ধর্মনিরপেক্ষ গান গান, সেকুলার গান গান। কোন সেকুলারের কথা বলছে? ভারতবর্ষের সংবিধান যে সেকুলারের কথা বলছে সেখানে যে যার ধর্মকে পালন করতে পারবে, লালন করতে পারবে, সেটাই ধর্মনিরপেক্ষতা। সেখানে একটা গানকে বন্ধ করে দিয়ে ইমিডিয়েট এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে রাজ্য সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে সাধারণ মানুষের যে ধর্মনিরপেক্ষ মানসিকতা আছে সেটা নষ্ট হবে। ভারতবর্ষ কিন্তু হিন্দু রাষ্ট্র নয়, মৌলবাদী রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। একদিকে বাংলাদেশের এই ব্যবহার, হিন্দুদের উপর অত্যাচার, অমানবিক অত্যাচার, বর্বর অত্যাচার, আর একদিকে এখানকার এ রাজ্যে তারা সেকুলার গান চাইছে, যে গানের অর্থ বোঝে না, গানের সেকুলারিজম বোঝে না। কারণ আজকে নজরুল যে গান গেয়েছিল তাহলে তো সে গান বন্ধ করে দিতে হয়। আজ রবীন্দ্রনাথ ঠাকুর যে গান লিখেছেন সে গান বন্ধ করে দিতে হয়, অতুল প্রসাদের গান বন্ধ করে দিতে হয়। কোন রাজ্যে আমরা বাস করছি, কোন দেশে আমরা বাস করছি যে এই গান বন্ধ করার চেষ্টা করেছে, যে শারীরিকভাবে প্রণীত করার চেষ্টা করেছে, তার বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। সবার আগে শিল্পীর স্বাধীনতা, ধর্ম নয়, রাজনীতির রং নয়। শিল্পী যেটা ভালো মনে করবেন, যে গান গাওয়া যায়, যে গান আমরা শুনি, সব গান সে তার ইচ্ছা মতো গাইতে পারবে। একদম স্যার, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমি দেবাশিস দাসের কাছে যাব, সনাতন শক্তি সংঘের প্রতিষ্ঠাতা। দেবাশিস দা, প্রশ্নটা এখানে আসছে, আমাদের আমরা বলি আমরা যাকে মানি ভগবান, বা যদি আমরা দেখি মুসলিম ধর্মাবলম্বীরা তারা যেই কোরআন ফলো করেন, বা আমরা হিন্দুরা ফলো করি গীতা মহাভারত, কোথাও তো লেখা নেই যে মানুষ মারতে হবে। মানুষ মারার তো নিদান সেখানে দেওয়া থাকে না।
তারপর কেন বারবার এভাবে সংখ্যালঘু হোক সংখ্যাগুরু হোক মানুষকে কেন বেছে নেওয়া হচ্ছে? নিজেদের মধ্যে সমঝোতা করে, তাদের মধ্যে কোনো সমস্যা রয়েছে, বিভিন্ন পার্টি থাকে, বিভিন্ন ইলেকশন হয়, দেশেও ইলেকশন হয়, এই ধরনের ঘটনা কেন? কোরআনের এক আয়াতে লেখাই আছে যে কাফিরদেরকে ধরে ধরে আগে মার, কাফির মেয়ে ছেলেদেরকে বলাৎকার করুক যারা কাফির। এটা মৌলবাদীরা এটাকে নিজেদের কালচার বানায় নিয়েছে। আদার্স কোনো বাইবেল বলো, গীতা বলো, কোথাও এরকম কিছু লেখা নাই যে আদার্স কমিউনিটির কাউকে হত্যা করা হবে। আর সবচেয়ে বড় কথা হলো, এটা গেল আমি নিজে কিছু একটা বলছি যে এই যে দীপুর হত্যা, কালকে অন্য কারো হত্যা, পরশু এর হত্যা, তারপরে দিদিভাই কলকাতায় মুর্শিদাবাদের হত্যা, এগুলো নিয়ে প্রতিবাদ করে কোনো লাভ নেই। আমরা এই যে রাস্তায় ঝান্ডা একটা নিয়ে বেরোই, এটাকে আমি বলবো কাপুরুষ আমরা। আরে খুলে দিক না বর্ডার, বর্ডারটা খুলে দিক। হয় সরকার ওইখানের হিন্দু যারা আছে ওদেরকে এখানে নিয়ে আসুক। আদার্স আমাদের যেই চিনাক টিনাক ওই যে কি যুদ্ধ বিমান টিমান কিনছে, আজকে রাত্রে প্রাইম মিনিস্টার 4টা চিনাক ওইখানে এমনি উড়াক। দেখো বাংলাদেশ ঠান্ডা হয়ে ও মাটির নিচে গেড়ে যাবে। বম্বিং করতে হবে না, কোনো বম্বিং এর দরকার পড়বে না। ওইখানে খালি ওই চিনাক আর কি কি কিনে আনছে না আমাদের। জাহাঙ্গীর সাহেব, এই বিষয়ে আমি যাই। জাহাঙ্গীর সাহেব যেহেতু রয়েছেন, আপনি কি মনে করেন এইটা কি করা উচিত? যে যেমনটা বললেন দেবশিস দা, যে এই যে সীমান্ত যদি খুলে দেওয়া হয়, বর্ডার খুলে দেওয়া হয়, হিন্দুরা যারা রয়েছেন বাংলাদেশে তারা তো সেফ নন, তারা সবসময় ভয়ে ভয়ে থাকেন, দুর্গাপুজো করতে পারছেন না, সেখানে প্রশাসনের বড় একটা তাদেরকে বলয় করে দেওয়া হচ্ছে, মূর্তি ভাঙচুর হচ্ছে, মহিলারা বাইরে যেতে পারছে না, স্কুলে যেতে পারছে না, কেউ যদি উচ্চশিক্ষায় নিতে চায় তারা যেতে পারছে না, সেখানে তাদেরকে আটকে দেওয়া এবং প্রকাশ্যে এভাবে মারধর। হিন্দুদেরকে যদি ভারতবর্ষে নিয়ে আসা হয় তাহলে কি মানে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে? কি মনে করেন আপনি? সরকার একটি জঙ্গি সরকার। এই ইউনূস সরকার হলো ৭১-এ যে পাকিস্তান পরাজিত হয়েছিল তার প্রতিশোধ নেওয়ার জন্যই এই পাকিস্তান আইএসআই আন্তর্জাতিক শক্তি সেই ক্ষমতা দখল করেছে। কাজে তাদের থেকে আপনি তো কোনো সুন্দর কাজ আপনি পাননি। গত ১.৫ বছরে কি চিত্রটা কি? গত ১.৫ বছরে প্রায় ৯৮ জন হিন্দু ভাইদেরকে হত্যা করা হয়েছে নির্মম ভাবে। ২০০ থেকে ২৫০টি আনুমানিক ২০০ থেকে ২৫০টি মন্দিরের আক্রান্ত হয়েছে। প্রায় ২৬০০ হিন্দু ভাইদের বাড়িঘর লুটপাট, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। এবং এই সময় ব্যাপকভাবে হিন্দু নিধন করা হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসকে মিথ্যা মামলায় জড়িত করে অদ্যাবধি কারাগারে রাখা হয়েছে। কাজে এই জঙ্গি সরকারের কাছ থেকে আপনি জঙ্গিত্ববাদী ছাড়া আর কিছু আপনি আশা করতে পারেন না। নির্বাচনের ব্যাপারে আমাকে প্রশ্ন করেছিলেন। আপনি থাকুন, সঙ্গে থাকুন। আমি একটু এবার ত্রিপুরায় চলে যাই। আমাদের সঙ্গে রয়েছেন তাপস রায়। তাপস বাবু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। নমস্কার। হ্যাঁ, বেশ। আপনি যেহেতু আরএসএস এর প্রত্যন্ত অঞ্চলের প্রচারক আর সীমান্তবর্তী এলাকা ত্রিপুরা, আমার আগেও যে প্রশ্নটা আপনার কাছে ছিল, সীমান্তবর্তী এলাকায় কিন্তু সবসময় একটা হুলস্থুল পরিবেশ দেখা যায়। বারে বারে কিন্তু বাংলাদেশিদের আনাগোনা চলতে থাকে, নারী পাচার থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র পাচার, বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। এই ক্ষেত্রে এখন যা পরিস্থিতি বাংলাদেশে, কোথাও গিয়ে মনে হয় যে বাংলাদেশিরা বা হিন্দুরা, বিশেষ করে হিন্দু যারা সংখ্যালঘুরা রয়েছেন বাংলাদেশিরা, তারা কি কোথাও এবার ভারতবর্ষে আসার চেষ্টা করতে পারে? সেক্ষেত্রে ভারত সরকার বা বিএসএফ এর তরফে কি পদক্ষেপ নেওয়া উচিত? ভারত সরকার কি করবে তা সরকার চিন্তা করবে, সেটা এটা অর্গানাইজেশন হিসেবে আমি বলতে পারি না। একটা জিনিস আমরা লক্ষ্য করছি, বিএসএফ এর তরফ থেকে সীমান্তবর্তী অঞ্চলগুলোকে ইদানিং খুব বিশেষভাবে কড়া নজরে রেখেছে। আমি আরেকটা বিষয় যদি বলি,
ধরুন যখন 24শে জুলাই আন্দোলনের পর এই 52 বছরে বাংলাদেশে প্রথম হিন্দুরা একত্রিত হয়ে তারা বলেছে, সংগঠিত হয়ে মিছিল করেছে এবং বলেছে যে আমরা এবার ভারতবর্ষে যাব না, যারা গেছেন গেছেন, আমরা বাংলাদেশ ছেড়ে যাব না। এবং হিন্দুরা সংগঠিত হয়ে এই কথাটি বলেছেন। এবং আমার মনে হয় 52 বছরে মানে স্বাধীনতার 71 থেকে ধরলে এই প্রথম আর হিন্দুরা সংগঠিত হয়ে এই কথাটি বলেছে এবং আত্মবিশ্বাসের সঙ্গে বলেছে। এবং এই 1-1.5 বছরে যা চলছে আপনি লক্ষ্য করবেন বাংলাদেশ থেকে হিন্দুরা বিশেষ করে ভারতবর্ষে এবার আসেনি, গোপনে এসেছে, টুকটাক এসেছে, খুচরো এসেছে, এটা হয়েছে। যে মাস পিপল আর ভারতবর্ষে চলে এসছে বিষয়টা তা এবার হয়নি। তাই চিত্রটা বিগত দিনের মতো নয় বলে আমার মনে হয়। বেশ বেশ, আমি আসবো দেবাশিস দা, আপনি যেমনটা বলছিলেন এর আগে যে এইভাবে যে আমরা যদি দেখি যে নির্বাচন যতই ঘনিয়ে আসছে সেখানে আবারও কিন্তু হিন্দুদের উপর কোথাও গিয়ে আক্রমণ, মহিলাদের নির্যাতন, এই ধরনের ঘটনা মনে হচ্ছে যে আরও কিন্তু এখন যত সময় এগোবে এই ধরনের ঘটনা আমরা শুনতেই থাকবো। কিন্তু আদতে কি এই ঘটনা বা এই ধরনের পরিস্থিতি সেরে উঠতে পারবে বাংলাদেশ? মানে কখনো কি সেই জায়গায় মানুষের মানবিকতা এবং চিন্তাধারা কি অগ্রগতি হবে? ওদের কোনোদিনও আসবে না, ওই তো বললাম যে এয়ার স্ট্রাইক করার দরকার নাই, 4টা খালি বায়ুসেনার পাঠায় দিলেই হবে, একটা রাত্রেই ঠান্ডা হয়ে যাবে। আমি বারবার সরকারকে আপিল এটুকুই করছি যে আজকে রাত্রেই পাঠাক, কালকে থেকে বাংলাদেশ ঠান্ডা। ওইখানে বোম্বিং এর দরকার নাই তো, এতখানি জায়গা একটা, ওটার মধ্যে কি বোম ফালাবে ভারত সরকার? বেফালতু পয়সা নষ্ট করবে। একবার খালি বাংলাদেশে ঘুরে আসুক, এটা আমি এই চ্যানেলে বসে চ্যালেঞ্জ করে গেলাম। আজকে রাত্রে করতে দাও, যাইতে দাও আকাশের উপর দিয়ে, অল্প নিচে নিচে মানে মধ্যে আসতে দাও যাতে আওয়াজটা শুনে, ওতেই ঠান্ডা হয়ে যাবে। আরে এরা তো বীর বলবান না, এরা তো মূর্খ। বাংলাদেশের মতো মূর্খ দেশ, এদের কোনো কিছু নাই, ওদেরকে স্ট্রাইক করার কাজ নাই তো, এটা গণহত্যা করবে। ওই জন্য আমি সরকারকে আপিল করছি, আমরা সনাতন সংঘের থেকে কোন রকম প্রতিবাদ করব না। আমাদের এই খ্রিস্টান বস্তিতে যে ওদের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন আছে, ওকে কালকে আমি মানে টাইনা বাইর করবো উইথ মিডিয়ার সামনে, তারপরে যা করতে লাগবে এটা সরকারি ব্যাপার, কিন্তু ওদেরকে থাকতে দেওয়া হবে না। আমরা কোনো প্রতিবাদে নেই, কারণ আমাদের মানুষ মারা যাবে তো ওর মানে ওদেরকেও দিতে হবে। একটা মারবে তো আমরা এই সনাতন শক্তি সংঘ 10টা মারবে, সে যেখানেই হোক। এটা ওয়ার্নিং দিলাম পুরো ভারতবর্ষে। স্বর্ণালী, আমি এখানে দেবাশিস বাবুর কথাটা শুনে আমি কিছু বলতে চাই। এই চ্যানেলের মাধ্যমেই আমি সরকারকেও জানাচ্ছি এবং বাংলাদেশের নাগরিকরাও যারা দেখছেন তারাও এটা একটু ভালো করে শুনবেন যে আজকের ডেটে 1971 সনে ভারতবর্ষ বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিল, সেটা ছিল ভারতবর্ষের সবচাইতে চরম ভুল। দরকার ছিল না স্বাধীনতার, ওরা মরতো, ওদেরকে ওদের মতো মরতে দিতে লাগছিল। তারপরেও বিভিন্ন সময়ে ভারতবর্ষ যে ক্ষমার দৃষ্টিতে ওদেরকে দেখে এসছে না, ওরা ভেবে নিয়েছে এই ভদ্রতাটাকে ভারতবর্ষের দুর্বলতা বলে। আর আজকে কি হয়েছে, এতদিন ধরে বিভিন্ন মৃত্যুর মিছিল দেখতে 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 যখন ছায়ানটে হাত পড়েছে, উদীচিতে হাত পড়েছে, তখন সাংস্কৃতিক মনস্ক মানুষ সারা বিশ্ব জুড়ে কিন্তু আজ তারা সবাই চাইছে, তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তারা সবাই কিন্তু চাইছে যে বাংলাদেশের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক সার্জিক্যাল স্ট্রাইক হয়ে যাক। ওরা মনে করছে তো যে ভারতবর্ষ ওদের শত্রু দেশ, দরকার নেই ওদেরকে কোনো হেল্প করার, বর্ডার টোটালি সিল করে দিয়ে, না ওদের মেডিকেল ভিসা, এডুকেশনাল ভিসা, কোনো ধরনের হেল্প দরকার নেই। ওরা যেখান থেকে পারে ওদের চাল আনুক দাম দিয়ে, ডাল আনুক দাম দিয়ে। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, 1971 সনে স্বাধীনতা হওয়ার পরে আজকে 2025-এ দাঁড়িয়ে কেন এটা ঘটছে? কারণ মাদ্রাসা, হাসিনা সরকারও কিন্তু এত বেশি মাদ্রাসা বানিয়েছিল তোষামোদি করতে গিয়ে, এটা জাহাঙ্গীর সাহেবও জানেন। মাদ্রাসায় যদি শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসার থেকে এর চাইতে ভালো কিছু আশা করা যাবে না।
মেন্টালিটিটার মধ্যেই এটা ঢুকে গেছে যে ভারত আমাদের শত্রু, ভারতকে মারতে হবে। তাই এবার ভারত সরকারের উচিত ভারতীয়দের দাবি মেনে ভারত সরকারের উচিত বাংলাদেশকে সর্বরকমে অর্থনৈতিক, সামাজিক, সোশিয়ালি, পলিটিক্যালি ইন অল সাইড ওদেরকে বয়কট করা উচিত। আমরা আসবো, একটা ছোট্ট বিরতি নেব। অনলাইনে যারা রয়েছিলেন এতক্ষণ আমি সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। তাপস রায় আপনাকেও ধন্যবাদ, জাহাঙ্গীর কবির নানক ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও, এবং আমাদের সঙ্গে এর আগে ছিলেন গৌতম দত্ত, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আবারও ফিরবো আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। আলোচনা যেখানে চলছিল আবারও আলোচনায় ফিরবো। তবে বাংলাদেশ নিয়ে যেভাবে আমরা আলোচনা করছিলাম, একদিকে বাংলাদেশে যদি সেকুলারিজম করা হয়, সেখানে হিন্দুদেরকে বেছে বেছে মারধর, নির্যাতন, এই ধরনের ঘটনা নতুন নয়, কিন্তু এখন কিন্তু পরিস্থিতি রীতিমতো আরো অগ্নিগর্ভ হয়ে উঠেছে। অন্যদিকে যদি বাংলার দিকে নজর রাখি, সেখানে এবার শিল্পীকে স্টেজে ওঠে বলা হচ্ছে অনেক তো জাগমা হলো, এবার সেকুলারিজম গা। এই ধরনের আচরণ একজন সঙ্গীত শিল্পীর সঙ্গে। আমরা গতকালকেই খবর করেছিলাম লগ্নজিতা চক্রবর্তী, যিনি ভগবানপুরে গিয়েছিলেন স্টেজ শো করতে, গান গাইতে, এবং সেখানে তিনি যখন 8 নম্বর গান গাইতে যান, ইন্টারঅ্যাক্ট করছিলেন সাধারণ মানুষের সঙ্গে, তখন সেই অনুষ্ঠানের মূল আয়োজক মেহবুব মণ্ডল, জানা যাচ্ছে সে নাকি শাসক দলেরও ঘনিষ্ঠ, স্টেজে উঠে গিয়ে একেবারে লগ্নজিতাকে তিনি মারধর করতে চলে যান। কোনোভাবেই পরিস্থিতি সামাল দেওয়া হলে পরবর্তীতে তার নামে মামলা দায়ের করা হচ্ছে, তাকে গ্রেফতারও করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এইভাবে কি শিল্পীদেরকে আটকানো সম্ভব? আটকানো কি আদতেও উচিত? আমরা আলোচনা করব, আবার আলোচনায় ফিরে যাব। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, আমাদের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন রূপালী রায় ভট্টাচার্য, বিশিষ্ট অভিনেত্রী বাংলার, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। রূপালী দি, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলার সাফ কথায়। এই যে এই ধরনের ঘটনা, এবার মানে কোথাও গিয়ে সেকুলারিজম গাইতে বলা হচ্ছে, সেকুলার গান গা, এই ধরনের মন্তব্য, তুই তারাক করে কথাবার্তা শিল্পীদের সঙ্গে, আদতেও কি এটা বাংলায় যে এইভাবে হচ্ছে, শিল্পীরা কি কোথাও গিয়ে সুরক্ষিত নন? সেকুলারিজমের ডেফিনিশনটাই হচ্ছে একজন হিন্দু শিল্পী খুদা নিয়ে গান গাইতে পারেন, একজন সংখ্যালঘু মুসলিম শিল্পী মা তারাকে নিয়ে গান গাইতে পারেন। ধর্মনিরপেক্ষতা তো তাকেই বলে। আমি যদি খুব ভুল না করে থাকি, এই 2024 সালের 24শে জানুয়ারি স্নিগ্ধজিৎ বলে যিনি সিঙ্গার রয়েছেন, তা তিনি একটি গান করেছিলেন, তার মধ্যে ক্ষুধা শব্দটা ছিল। তাকেও কিন্তু একদল ধর্মীয় মৌলবাদী বলেছিল, ক্ষুধা শব্দের যদি গান করতে হয় তাহলে স্টেজ থেকে নেমে যা। ধর্ম নিরপেক্ষতার মানে তো যে কেউ, শিল্পীরা তো শিল্পী, তার কোনটাতে আল্লাহ থাকবে আর কোনটাতে রাম থাকবে সেটা যদি কোনো ধর্ম ব্যবসায়ী ঠিক করে দেয়, তাহলে সবার আগে যেটা মানে থ্রেটেন্ড হচ্ছে সেটা হচ্ছে একজন শিল্পীর স্বাধীনতা। একজন শিল্পী কিভাবে গান করবেন, একজন অভিনেতা অভিনেত্রী কিভাবে অভিনয় করবেন, একজন পরিচালক কিভাবে ছবি বানাবেন, একজন পেন্টার কিভাবে ছবি আঁকবেন, সেটা যদি বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন ধর্মীয় মৌলবাদীরা ঠিক করে, তাহলে তখন আর যাই থাক না কেন শিল্পীর থাকার আর কোনো মানে হয় না। শিল্পীরা তখন অর্ডার সাপ্লায়ার হয়ে যায়। বাংলার শিল্প সংস্কৃতি বা ভারতের শিল্প সংস্কৃতি এইটাকে কোনোদিন বলে বলে আমরা শুনিনি। মানে তাহলে কি ধরে নিতে হবে যে আমাদের এপিজে আব্দুল কালাম বলে কোনো রাষ্ট্রপতি ছিলেন, সেটা হিন্দুরা আর উচ্চারণ করবে না, আর রবীন্দ্রনাথ ঠাকুর বলে কেউ আছে, সেটা সংখ্যালঘুরা আর বলবে না? এই অবস্থার মধ্যে যে আমরা এগিয়ে এসেছি পশ্চিমবঙ্গে, আমি ছোট থেকে এই পরিবেশ যে এত উন্মত্ত পরিবেশ দেখিনি, কিন্তু বর্তমানে শিল্পীর স্বাধীনতা, যে কোনো মানুষের স্বাধীনতা, সবটাই একটা উগ্র ধর্মীয় মৌলবাদের দিকে চলে যাচ্ছে। এইটা খুবই চিন্তার। এবং মজার কথা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলে যারা রয়েছেন, অনেক ধর্মীয় রাজনৈতিক দলও কিন্তু ব্যক্তি জীবনে যে ধর্মীয় ঘৃণা পোষণ করেন তা কিন্তু নয়, কিন্তু তারাও তাদের ভোট ব্যাংক এবং রাজনৈতিক বিভিন্ন অঙ্কের জন্য বাকিদের মধ্যে উস্কানিটা প্রবণতা দেন। এবার আমাদের দায়িত্ব এই উস্কানিতে, আমরা মানে যারা সাধারণ নাগরিক, আমাদের দায়িত্ব এই উস্কানিতে আমরা ভীষণ রকমের ভাবে ইনফ্লুয়েসড হব, নাকি আমরা বুঝবো যে আমাদেরকে কোথাও বোরে করা হচ্ছে। আমি সমস্ত নাগরিকদের ক্ষেত্রে বলছি, রাজনীতি
স্বাধীন মানুষরা তো রাজনীতির কথা বলবেন। সেখানে শিল্পীদের স্বাধীনতা যদি না থাকে, ব্যক্তি মানুষের স্বাধীনতা যদি না থাকে, তো সেই উন্মত্ত আচরণের প্রতিবাদ আমাদেরকে সবাইকে নাগরিকদের একজোট হয়ে করতে হবে। এবং আমার মনে হয় যিনি এই ঘটনাটি ঘটিয়েছেন লগ্নজিতার সাথে, তিনি একজন অপরাধী। এই অপরাধকে উস্কানি দেওয়ার কারণ কোনো রাজনৈতিক দলেরই থাকার কথা নয়, কারণ তারা ভারতবর্ষের রাজনৈতিক দল, মানে ভারতবর্ষের সংবিধান মেনেই তারা রাজনৈতিক দল। এটা না হিন্দু রাষ্ট্র না মুসলিম রাষ্ট্র, এটা একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এখনো আমাদের সংবিধান আমাদের এই কথা বলে। অপরাধীরা অপরাধী, তাদের কোনো জাত ধর্ম বর্ণ হয় না, এটা আমার মনে হয় একজন শিল্পী। একদম রূপালী দি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শেষমেশ আমাদের অতিথিরা রয়েছেন স্টুডিওতে, আমি মধুমিতা দি এবং দেবাশিস দা দুজনের কাছেই আসবো। এই যে এইভাবে শিল্পীদেরকেও কোথাও গিয়ে শাসক দল হোক বা বিরোধীরা হোক, তাদের আক্রোশের মুখে পড়তে হচ্ছে, স্টেজে উঠে তাদেরকে আক্রমণ করা হচ্ছে বা তাদেরকে হেনস্থা করা হচ্ছে, অকথ্য ভাষায় কথা বলা হচ্ছে। আর বাংলাদেশের দিকে যদি আমরা নজর রাখি, যে সেখানে সেকুলারিজম হলে সেখানে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, আর এখানে বলা হচ্ছে যে সেকুলার গা। এই ধরনের মন্তব্য, এই ধরনের আচরণ আদতেও কি মানে মেনে নেওয়ার মতো, কি মনে করেন মধুমিতা দি? অবশ্যই মেনে নেওয়া যায় না, কিন্তু আমি এখানে আবারও বলবো যে আমাদের শিক্ষিত সমাজের সমস্যাটা কোথায় জানো, যে যখন তুমি হিন্দুদের সাপোর্টে কিছু বলবে, যেহেতু আমি একজন হিন্দু মানুষ, আমি যদি বলি সঙ্গে সঙ্গে আমার গায়ে বিজেপির তকমাটা লাগিয়ে দেবে, অন্য কিছু বলে দেবে। কিন্তু সেখানে দাঁড়িয়ে যদি আরেকটি মুসলিম সমাজ কিছু বলে, তাদের কিন্তু কোনো দোষ নেই। সেক্ষেত্রে ধর্মনিরপেক্ষতার পাঠ কেউ পড়াতে যায় না। আজকে এই দেশে খ্রিস্টানরাও আছে, বুদ্ধিস্টরা আছে, শিখরা আছে, অন্যান্য সব জাতি আছে। সারা পৃথিবী জুড়ে এই যে একটু আগে উনি যে বললেন, পশ্চিমবঙ্গের ভদ্রমহিলা যিনি বললেন যে কোনো সন্ত্রাসবাদেরই কোনো ধর্ম হয় না, তাই কি? তাহলে আজকে অস্ট্রেলিয়াতে কিছুদিন আগে যেটা ঘটলো ইহুদিদের সঙ্গে, সেখানে কারা করেছিল? সেখানে তো কোনো হিন্দুরা গিয়ে উস্কানি দেয়নি। আসলে আমরা সব দেখে শুনেও না চোখ বুজে আছি। চোখ বুঝে কি হচ্ছে, আমরা একটা গুন্ডামিকে প্রশ্রয় দিচ্ছি। আর এই যে গুন্ডামিকে আজকে আমরা প্রশ্রয় দিচ্ছি না, বেশি ভদ্র সাজতে গিয়ে, এটার ফল ভুগবে আমাদের জেনারেশন। আজকে লগ্নজিতা চক্রবর্তীর সঙ্গে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে যেটা হয়েছে, কালকে সেটা হবে তোমার সঙ্গে, আমার সঙ্গে, প্রত্যেকটি মানুষের সঙ্গে হবে। একদম শেষমেশ একটা লাইনে শেষ করতে হবে, কি বলবেন? এটা কিছু বলার নেই। এটা এইভাবে শিল্পীদেরকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, এটা আগামীতে তো আরো অন্যান্য শিল্পীদের সঙ্গে হতে পারে। তার জন্য শিল্পীরাই তো দায়ী। শিল্পীরা কি করছে? শিল্পীরা যখন রাজ্যে যেই রাজনৈতিক দল থাকছে তার ছত্রছায়ায় ঘুরে বেড়াচ্ছে। শিল্পীদের নিজস্বতা থাকলে সেটা কোনোদিনই হতো না। প্রত্যেক সময় আমি দেখেছি যে বিভিন্ন শিল্পীরা বিভিন্ন সিনেমাতে, বিভিন্ন নাটকে, গানে হিন্দু ধর্মের দেবদেবীকে নিয়ে নানান কথা বলে, তখন তো প্রতিবাদ করে না কেউ। সময় শেষ হয়ে গেছে আমাদের, আমরা আবারও আসবো আরেকদিন আলোচনায় বসবো। শিল্পীরা নিজেরাই দায়ী। যারা ছিলেন আমাদের সঙ্গে প্যানেলে, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। দেবাশিস দা, মধুমিতা দি এবং অনলাইনে যারা ছিলেন প্রত্যেকেই ধন্যবাদ। আজকের মতো এখানেই সাফ কথা শেষ করছি। এরপর নজর রাখুন খবরে।